শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতে জানাবো শিরোনাম। দীর্ঘ বিরতির পর টি-20তে ফিরছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে চট্টগ্রামে প্রস্তুতি শুরু। ক্রিকেটারদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি বিসিবি অ্যাডহক কমিটির সদস্য ইসরাফিল খসরুর। প্রধান লক্ষ্য সুষ্ঠু নির্বাচন দেয়া। ক্লাবগুলোকে রাজনীতিমুক্ত রাখার প্রত্যয় ক্রীড়া প্রতিমন্ত্রীর। খেলোয়াড়দের পারিশ্রমিক সংকট সমাধানেও কাজ করবেন। দীর্ঘ বিরতি শেষে টি-20 ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে চট্টগ্রামে টি-20-র অনুশীলন শুরু করেছে টাইগাররা। অন্যদিকে বাংলাদেশের তারুণ্য নির্ভর দল নিয়ে সতর্ক ব্ল্যাক ক্যাপস। সাকিব, তামিম, মাশরাফিদের পর অনুশীলনে স্পটলাইটে থাকেন মুস্তাফিজ, তাসকিন, রানারা। টি-20 সিরিজের পর 2 ম্যাচে ওরাও নেই। ভরসা হয়ে উঠেছেন সাকলাইন, রিপনরা। টি-20 বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ। এই ফর্ম্যাটে বিশাল একটা বিরতি শেষে ফিরছে। বাধা থাকলেও ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাস টি-20তে কাজে লাগাতে চায় লিটনের দল। ড্রেসিং রুমের পরিবেশ এখন বেশ ভালো। যখন আপনি জিততে থাকেন তখন অনেক কিছুই আপনি খেয়াল করেন না, তবে কোচ হিসেবে আমাদের দায়িত্ব সব খেয়াল রাখা। টি-20 সিরিজেও ভালো করার প্রত্যাশা করছি। সবশেষ কবে মুস্তাফিজ, তাসকিন, রানা ছাড়া বাংলাদেশ একাদশ হয়েছে বলা কঠিন। টি-20 সিরিজে স্পিনারদের দায়িত্ব বেশি দেখছেন মুশতাক। টি-20তে খুব তাড়াতাড়ি কোনো বিশ্বকাপ নেই। সাকলাইন এবং অন্যান্য তরুণরা আসছে। তারা যদি এখানে ভালো করতে পারে, সেই আত্মবিশ্বাসে 50 ওভারের ম্যাচেও খেলার সুযোগ থাকবে। দল এবং বেঞ্চের শক্তি দৃঢ় করার জন্য এটি একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। নিউজিল্যান্ড দলেও যুক্ত হয়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার ঈশ্বধি। 2013 সালে বাংলাদেশে টেস্ট দিয়ে অভিষেক হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তবে এখনও টি-20 খেলা হয়নি এখানে। বাংলাদেশের মতো প্রথম দিনের অনুশীলনে সিরিয়াস ছিল ব্ল্যাক ক্যাপস। বাংলাদেশে বেশ কিছু নতুন খেলোয়াড় যুক্ত হয়েছে, অভিজ্ঞতা নেই। তারপর বাংলাদেশ সবসময় ঘরের মাঠে শক্তিশালী দল, চ্যালেঞ্জিং হবে, তবে আমরা আত্মবিশ্বাসী। রানার ইশাদের কথা আলাদা করে বললেন সধি। শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্যই এই 2 তারকাকে সম্পদ মনে করেন 140 টি-20 খেলা এই স্পিনার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে হারের দিনই বাংলাদেশ নারী দলের টি-20 সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। লঙ্কানদের বিপক্ষে টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করা হয়। নেতৃত্বে নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক নাহিদা আক্তার, ব্যাটিংয়ে জ্যোতির সঙ্গে দলের মূল ভরসা সোভানা মুস্তারি, শারমিন আক্তার ও দিলার আক্তার। অলরাউন্ডার ক্যাটাগরিতে আছেন স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ঋতুমণি ও ফাহিমা খাতুন। পেস বিভাগে টাইগ্রেসদের মূল ভরসা মারুফ আক্তার ও ফারিহা তৃষ্ণা। 28 এপ্রিল থেকে শুরু হবে টি-20 সিরিজ। দ্বিতীয় ম্যাচ 30 এপ্রিল ও তৃতীয়টি হবে 2 মে। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কোনো কিছুর দরকারে ক্রিকেটারদের কেন বোর্ড পরিচালকদের কাছে যেতে হবে, বরং পরিচালকরাই ক্রিকেটারদের কাছে যাবে বলেছেন বিসিবি অ্যাডহক কমিটির সদস্য ইসরাফিল খসরু। ক্রিকেটের উন্নতিতে ছোট ছোট পরিবর্তন আনার চেষ্টা করলেও কমিটির প্রধান লক্ষ্য সুষ্ঠু নির্বাচন দেয়া। জাতীয় দল ফিরতে শুরু করেছে কক্ষপথে। নিউজিল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও দাপুটে পারফরমেন্সে সিরিজ জয়। তবে পাইপলাইন নিয়ে ভয় থেকেই গেছে। গেল 2 থেকে 3 বছরের অচল অবস্থা কাটাতে বিসিবির দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বিষয়টা ভালোই জানা অ্যাডহক কমিটির সদস্য ইসরাফিল খসরুর। বিসিবির মূল রোলটা হলো যে এখানে আমরা কীভাবে কাজ করতে পারি, কীভাবে প্লেয়ারদেরকে সাপোর্ট দিলে বিসিবি বাংলাদেশ ক্রিকেট ওই আস্থার জায়গাটা আবার যেতে পারবে। বেফাস মন্তব্য দেশের ক্রিকেটকে শুধু বিব্রতই করেনি, পিছিয়েও দিয়েছে। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের দূরত্ব বেড়েছে। ডাবের হিসাব নেয়া, খারাপ করলে টাকা ফেরত নেয়া, অথবা তামিমকে ভারতের দালাল বলা, এমন নানা মন্তব্যে তুমুল বিতর্কিত ছিলেন সাবেক পরিচালক এম নাজমুল ইসলাম। কিছুই না করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? বর্তমান বোর্ডের পরিচালকেরা মনে করেন তারকাদের নিয়ে এমন মন্তব্য করার কোনো এখতিয়ার নেই কারো। ক্রিকেটারদের নিয়ে কমেন্ট করার দায়িত্ব কোনো বোর্ড মেম্বারের না, এই এখতিয়ারও তাদের নাই। বরঞ্চ উই আর হিয়ার টু সার্ভ দেম। যেমন বোর্ড মেম্বারের কাছে ক্রিকেটাররা কোনো সমস্যা নিয়ে আসার কথা না।
বোর্ড মেম্বাররা যাবে ক্রিকেটারদের কাছে তাদের সমস্যাগুলো জানার জন্য। সাগরিকা স্টেডিয়ামে কখনোই এমন ঘাস দেখেননি কেউ। অবিশ্বাস্য হলো সত্যি, পানির অভাবে পাড়ার মাঠের মতো পরিণতি হয়েছে বাংলাদেশের অন্যতম এক ভেন্যুর। গ্যালারির ছাউনি, ভাঙাচোরা চেয়ার অথবা অব্যবহৃত ইনডোর পড়ে আছে অবহেলায়। ক্রিকেট নিয়ে আগ্রহ কমেছে দর্শকদের। সবকিছুর সমাধান কি অ্যাডহক কমিটি করতে পারবে? ক্রিকেটের যেটা ট্র্যাজেডি ছিল ওখানে ভাটা পড়েছে। হ্যাঁ, মাঠে দর্শক কিন্তু সেভাবে আসছে না। এই যে মাঠে দর্শককে ফেরাতে হবে। সো বেসিক্যালি ক্রিকেটের উপরে বাংলাদেশ ক্রিকেটের আস্থা মানুষকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে তামিমের বোর্ড। তবে এই কমিটির প্রধান কাজ তো ভালো একটা নির্বাচন দেয়া। সেটা ভালোভাবেই জানা ওই 11 জনের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। খালেদ মাহমুদ সুজনের জহুরির চোখ এবার বগুড়ায়। এসআর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আসিফ সিরাজ রব্বানির ব্যক্তি উদ্যোগে বগুড়ার শেরপুরে আয়োজিত হয়েছে ক্রিকেট ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম, যেখানে খালেদ মাহমুদ সুজন নিজে বাছাই করেছেন 10 জন প্রতিভাবান ক্রিকেটার। শনিবারের ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে অংশ নিয়েছিল প্রায় 700 ক্রিকেটার। কয়েক ধাপে বাছাইয়ের পর নির্বাচিত সেরা 10 জন ক্রিকেটারকে আগামী 2 বছরের জন্য বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া সেরা 50 জনের মধ্যে থাকা বাকি 40 জন ক্রিকেটার নিয়ে দ্রুতই একটি ক্রিকেট একাডেমির সংক্ষিপ্ত কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন মূল আয়োজক আসিফ সিরাজ রব্বানি। এছাড়া উত্তরবঙ্গের ক্রিকেট সহ সব ধরনের খেলা এগিয়ে নিতে এসআর স্পোর্টস একাডেমি তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। একই সাথে আগামী বিসিবি নির্বাচনে পরিচালক পদে প্রার্থিতা করার ঘোষণাও দিয়েছেন সিরাজ। খুব শীঘ্রই যদি আমরা এটা শুরু করি, অথবা আগামী 3-4-5 বছরের মধ্যে বাংলাদেশ এইজ গ্রুপ ক্রিকেটের যেসব খেলা হয় আমরা 14-16 এখানে তারা পার্টিসিপেট করতে পারবে। 7-8 বছরের বাচ্চারা এই মুহূর্তে সুযোগ পাবে না, তারা যেন তাদের এই প্র্যাকটিস চালিয়ে যেতে পারে। এই জন্য আমরা ডিজে হাই স্কুল মাঠে ইনশাআল্লাহ ওই একাডেমির নামেই এখানে আমরা একটা খেলার ফ্যাসিলিটি বা ক্রিকেট প্র্যাকটিসের ফ্যাসিলিটি অচিরেই ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। কোনো ক্লাবই যেন রাজনীতির কারণে হারিয়ে না যায় এমন চাওয়া ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। সব ক্লাবকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। মোহামেডান আবাহনীর পর বাকি ক্লাবগুলো পরিদর্শন করবেন। ফুটবলারদের পারিশ্রমিক সংকট সমাধানের পথও বের করতে চান আমিনুল। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ব্যতিক্রমী দায়িত্বে এসে খোঁজ খবর নিচ্ছেন ক্লাবগুলোর। এরই ধারাবাহিকতায় মোহামেডানের পর আবাহনীতে তিনি তার আগমনে ক্লাব প্রাঙ্গণে সাবেক ফুটবলার সংগঠকরা এসেছিলেন। বিসিবি সভাপতি তামিম ইকবাল ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ক্লাবের কর্মকর্তাও। আবাহনীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। মাঠে শক্তিশালী করার পাশাপাশি অবকাঠামো উন্নয়নে সহায়তা করার প্রতিশ্রুতি তার। সব ক্লাবকেই রাজনীতিমুক্ত রাখতে চান তিনি। আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে আবাহনী ক্লাবের প্রতি সার্বিক সহযোগিতা থাকবে এবং ভবিষ্যতে আমরা আশা করব যে কোনো ক্লাবই যাতে আর রাজনীতিকরণ করা না হয়, দলীয়করণ করা না হয়। কারণ ক্লাবগুলো তার স্বাধীনভাবে চলবে, সেখানে কোনো দলের ট্যাগ দিয়ে যাতে ক্লাবগুলোকে ভবিষ্যতে ক্ষতির মুখে না ফেলে সেদিকে আমরা সবাই সতর্ক থাকবো। একজন ক্রীড়ামন্ত্রী প্রথম কিন্তু উনি আবাহনী ক্লাবে আসলো, তার মানে কি ক্রীড়াঙ্গনকে নন পলিটিক্যাল করতে চায় এবং সেটা আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীরও সেই প্রয়াস। তো তারই প্রতিফলনে কিন্তু তিনি আজকে এখানে এসেছেন। নানা সংকটে দেশের ক্লাবগুলো, পারিশ্রমিক জটিলতায় ফুটবলাররা সবার সাথে বসে সমস্যা সমাধান করতে চান আমিনুল হক। ক্লাবে ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন আগমন বাড়তি প্রেরণা দিচ্ছে মিতুল মোরসালিনদের। মোহামেডান থেকে শুরু করে বসুন্ধরা আরও অন্যান্য যে ক্লাবগুলো আছে তারা যাতে মানসিকভাবে আবার উজ্জীবিত হয়, তারা যাতে খেলোয়াড়দের কাছে খেলোয়াড়দের মাধ্যমে তাদের সমন্বয়ের মাধ্যমে যাতে ক্লাবগুলো সুন্দরভাবে পরিচালিত হয়, সেই বিষয়গুলো নিয়ে আমার সার্বিকভাবে সহযোগিতা থাকবে। ওনাকে আবার আমরা এমন একটা পদে পেয়েছি যেটা আমাদের প্লেয়ারদের জন্য, আমাদের ক্রীড়াঙ্গনের জন্য ভবিষ্যতে ভালো হবে। তো আবাহনীর এরকম একটা ঐতিহ্যবাহী ক্লাব, আমি আশা করব যারা এক্স প্লেয়ার বা ওনাদের মতো যারা এখন ভালো জায়গায় আছেন তারা অবশ্যই আবাহনীর দিকে তাকাবেন। একসময় আমিনুল হক ছিলেন আবাহনীর ফুটবলার। এবার ক্লাবটিতে ক্রীড়া প্রতিমন্ত্রী হয়ে ফিরে সেই নাম্বার 1 জার্সি পেয়েছেন উপহার। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে 117তম বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। কুমিল্লার আরেক বলি রাশেদকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলেন তিনি। এবারের খেলায় 2 রাউন্ডে অংশ নেন শতাধিক বলি, যাদের মধ্যে ছিলেন তরুণ ও বৃদ্ধরা। বৈশাখের খরতাপ তা উপেক্ষা করেই চট্টগ্রামের লালদিঘিতে হয়ে গেল ঐতিহাসিক জব্বারের বলি খেলা। এবার প্রতিযোগিতা করেন শতাধিক বলি।
শক্তি সামর্থ্যের এই খেলায় বয়সের কোনো বাধা নেই, তাই ঐতিহ্যের এই খেলায় অংশ নিতে ছুটে এসেছেন প্রবীণ বলীরাও। আমি পাকিস্তান আমার 60 বছর হতে খেলতে আছি, এই পর্যন্ত খেলতে আছি। এটা খুব আনন্দ লাগে, খুব খুশি লাগে। আমার বন্ধু আমি দুজন আছি। আমার বয়স 75 বছর, আমার থেকে ভালো লাগে, এই জন্য আসি। পিছিয়ে নেই তরুণরাও। বংশ পরম্পরায় হাজির হয়েছে অনেক তরুণ বলি, যাদের কাছে হার জিত নয়, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখাই মুখ্য। আমরা এখন যুবক আছি, তো আমাদের বয়সী যারা আছে যখন খেলতেছে না, এদেরকে অনুপ্রাণিত করার জন্য আমাদের এখানে আসা। আমরা মাদকবিহীন একটা সমাজ গড়ে তোলা, এই মাদকবিহীন সমাজ গড়ে তোলার জন্য আমরা যুব সমাজকে যাতে খেলামুখী করতে পারি, ক্রীড়ামুখী করতে পারি। 2 রাউন্ডের এই খেলায় পেশাদার বলীদের প্রতি নজর সবার। খেলা উপভোগ করতে নানা প্রান্ত থেকে আসেন দর্শকরা। এটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্য একটা বলি খেলা, সে বিখ্যাত পুরানো, সবাই দেখতে আসে, একটা আলাদা আনন্দ উপভোগ করা যায়, সবাই আসে। আয়োজকরা বলছেন ঐতিহ্যের এই খেলার প্রাণ দর্শক আর বলীরা। জাতীয় আয়োজনে পরিণত হয়েছে এ খেলা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের তরুণদের উৎসাহিত করতে 1909 সালে এই বলি খেলার আয়োজন করেন জব্বার আলী সওদাগর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।